দুদিনের দাবদাহ শেষে সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ, বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। চট্টগ্রামের পতেঙ্গায় 4 পথচারীকে নিয়ে পুকুরে বেপরোয়া লরি, 4 ঘন্টার চেষ্টায় উদ্ধার হয় শিশুর মরদেহ, হাসপাতালে মারা যায় আরও একজন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জয় পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ, শেষ সময়ে অভিযোগ পাল্টা অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ, সুষ্ঠু ভোটের প্রত্যাশা স্থানীয়দের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে, এতে কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি, ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেসব এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ, সেখানে হিট অ্যালার্ট জারি থাকবে। এদিকে সকালে থেকেই সূর্যের সেই চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। সকাল 8টার পরপরই ঢাকার শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালের এই গুড়ি গুড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়েনি শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে 45 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানবো আমার সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। তিনি আছেন রাজধানীর গুলশান এলাকায়। সাফার, সকাল থেকেই তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কি বাড়তে পারে কিনা এবং আবহাওয়া অফিস কি বলছে এ ব্যাপারে? বাড়বে মানে রীতিমতো ঝড়ের কথা বলা হচ্ছে এবং শিলাবৃষ্টিও হতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে কোথাও কোথাও। এবং সবচেয়ে বেশি বলা হচ্ছে যে ঝড়ের সম্ভাবনা ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, এই অঞ্চলের যে জায়গাগুলো আছে সেই বিভাগের জেলাগুলোতে। এবং সকাল থেকে আমি আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করলাম এবং তারা তাদের যে ফোরকাস্টে যে বিষয়টি বলছে সেটি হচ্ছে, যখন এই বৃষ্টিপাতটা হবে তখন দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে আসবে এবং রাতের তাপমাত্রাটা আরও বেশি কমে থাকবে। এবং রাতের, যেমন এর আগে আমরা দেখেছি যে শুধুমাত্র রাতে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, দিনের অংশটাতে খুব একটা ছিল না। এই সপ্তাহে এর প্রবণতাটা বেশি যে দিনেও ঝড় হবে, রাতেও ঝড় হবে। এখন যারা অফিসের জন্য বেরোবেন অথবা সকালবেলা ঘর থেকে বেরোবেন তাদেরকে অবশ্যই ছাতা নিয়ে বেরোতে হবে এবং সেই ধরনের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়েই বের হতে হবে, এমনটা বলা হয়েছে। তবে একটি বিষয়, যেমন গতকাল কিন্তু আজ থেকে 48 ঘন্টার একটি হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, সেটি 4টি বিভাগে। সেই যে 4টি বিভাগ, তার মধ্যে আছে রংপুর, রাজশাহী আছে এবং খুলনা এবং বরিশাল। এই যে বিভাগগুলো, এই বিভাগগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলা হচ্ছে। আবার একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে সারা দেশে যখন বৃষ্টি হবে বেশিরভাগ বিভাগগুলোতে, তখন সেই সব জায়গায়ও বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণটা ঝড়ের আকার ধারণ করবে না, সেটি মাঝারি থেকে হালকা অথবা হালকা মাঝারি যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটি হতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। আর রাজধানীর যে ওয়েদারের কথা যদি বলি, সকাল থেকে মানুষজন, আপনি যেমনটা বলছিলেন যে খুব একটা ভোগান্তিতে পড়েননি, আমি তো বলবো আসলে ভোগান্তি নয়, বেশ আরামেই মানুষজন অফিসে অথবা যে যার যার কাজে যাচ্ছে। কারণ যতটা তারা ভেবেছিলেন ততটা কিন্তু হয়নি। সকালবেলা অনেকেই ঘুম থেকে উঠেই দেখেছেন পরিবেশের এই অবস্থা অথবা ওয়েদারের এই অবস্থা, তখনই কিন্তু মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা, সেরকম একটি অবস্থায় আছে। তবে দুপুরের পর যে ঝড়ের সম্ভাবনা বলা হচ্ছে, সেই জায়গা থেকে সবাইকে সচেতন থাকতে হবে, সচেতন থাকার কথা বলা হয়েছে। এবং আবহাওয়ার পূর্বাভাসে আরও যে সতর্কতা দেওয়া হয়েছে, সেই সতর্কতা হচ্ছে যেসব অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, সেই সব অঞ্চলে যারা থাকবেন সেখানে কালবৈশাখী ঝড়ে যাতে কোনো ধরনের প্রাণহানি না হয় সেই জন্য বলা হয়েছে নিচু কোনো জায়গায় গুটিসুটি হয়ে থাকা যে পূর্বাভাসগুলো দেওয়া হয়, যদি কেউ মাঠে কাজ করতে থাকেন সেই জায়গায় অবস্থান করবেন, এমন যে সতর্কতা, সেই সতর্কতাগুলো কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। আপনাকে অনেক ধন্যবাদ।
চট্টগ্রামের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণহীন লরির নিচে চাপা পড়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মামা ভাগিনা। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার রাতে বন্দর নগরীর বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর লরিসহ চালককে আটক করেছে পুলিশ। নিখোঁজের 4 ঘন্টা পর রাত 12:30টার দিকে 4 বছর বয়সী সাকিবের নিথর দেহ পানির নিচ থেকে তুলে আনেন স্থানীয়রা। রাত 8:30টায় লরির ধাক্কায় পানিতে তলিয়ে যায় শিশুটি। ছুটির দিন হওয়ায় শুক্রবার বিকেলে সাকিবকে নিয়ে তার মা ও মামা বেড়াতে গিয়েছিল পতেঙ্গার নেভালে। ঘোরাঘুরি শেষে বিমানবন্দর সড়কের ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তারা। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাদের ধাক্কা দিলে সাকিব সহ 5 জন পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিবের মামা আসাদুজ্জামান সানি। পানিতে নেমে আপনার যারা জীবিত অবস্থায় ছিল ওদেরকে উদ্ধার করেন। ওরা 4 জন রিক্সা দিয়ে আসতেছিল, এখন গাড়ি হঠাৎ করে ওদেরকে নিয়ে একবারে খালে পড়ে গেছে। নিহত সাকিবের বাবা আলমগীর এবং মা রিঙ্কি পেশায় পোশাক কারখানা শ্রমিক। তাদের বাড়ি খুলনা বাগেরহাটে। সানি চট্টগ্রাম বেড়াতে এসেছিলেন। এখানে ঘুরতে এসে এখান থেকে অ্যাক্সিডেন্ট পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজি পরে পাওয়া গেছে আর কি। লরিটি এর আগে একটি রিকশাকে চাপা দেয়। এই ঘটনায় লরি চালককে আটক করেছে পুলিশ। রোড ব্লকার এবং এটা সবই ঠিক আছে, কিন্তু এই গাড়িটা দেখাচ্ছে যে অতিরিক্ত গতিতে এসে আমাদের একদম যে আমাদের রোড যে ব্যারিয়ার অতিক্রম করে উঠে গেছে। দ্রুত পালানোর চেষ্টা করছিল। এখানে টার্নিংটা আপনারা দেখছেন, টার্নিং এ ঘোরানোর পরে সে কোনোভাবে ব্রেক ফেল করে পুকুরে চলে গিয়েছে। দুর্ঘটনায় আহত বাকি 4 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন, যাদের 2 জনই শিশু। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আরেক চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে সদরের গাবখান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাচনে কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন জানান, রাতে গাবখান বাজারে নির্বাচনী সভা করছিল কাপপিরিচের কর্মী সমর্থকরা। এ সময় হঠাৎই সেই সভায় হামলা চালায় আনারস প্রতীকের কর্মীরা। মারধর করে কাপপিরিচের 7 কর্মীকে। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেবেন বলে জানান নুরুল আমিন খান। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে প্রচার প্রচারণায়। শেষ সময়েও কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় বিভিন্ন উপজেলায় বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আগামী 21 মে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে ভোট গ্রহণ। শেষ সময়ে কর্মী সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচার প্রচারণা প্রার্থীদের। সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এতে বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। সহিংসতার ঘটনাও ঘটেছে। আমাদের অবস্থা অনেক ভালো হওয়ার কারণে প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে এবং এই হুমকি ধমকির কারণে ভয়ভীতি দেখায় মানুষকে দমন করার চেষ্টা করছে। কোনো প্রার্থী যদি এই ধরনের কোনো কথা বলে থাকে, এটা মিথ্যা। এই মিথ্যা, আমি জানি এই মিথ্যা দিয়ে আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। পোরশা ও নিয়ামতপুরেও চেয়ারম্যান পদে লড়ছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। কর্মী সমর্থকরা বিভক্ত হয়ে পড়লেও প্রার্থীরা বলছেন, ভোট সুষ্ঠু হলে দলীয় ঐক্যে প্রভাব পড়বে না। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সাথে মিশে থাকতে পারি 5 বছর, এটা আমার প্রত্যাশা এবং সার্বিক উন্নয়ন করার চেষ্টা তো অবশ্যই ইনশাল্লাহ আমি করব। আমরা 4 জনই একই দলের মানুষ, কিন্তু জনগণকে যে ভালোবাসবে তাকে জনগণ ভোট দেবে, আর তাতে কিন্তু বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ। আমি যতটুকু মানুষের কাছাকাছি যেতে পেরেছি, আমার বিশ্বাস যে মানুষ, এলাকার মানুষ কখনো আমাকে ফেলবে না। আমরা চাই মা এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বিগত দিনও যেভাবে হয়েছে আগামীতে সেটা হবে, এটা আমরা বিশ্বাস করি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এতে মাথাচাড়া দিয়ে উঠেছে দলীয় কোন্দল। পাল্টাপাল্টি নানা অভিযোগ প্রার্থীদের। কালো টাকার যেভাবে ছড়ি চলছে এবং অস্ত্রশস্ত্র সহ আমার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে। হুন্ডা প্রতীকের প্রার্থী বাচ্চু সাহেব সহ ওনার কিছু সঙ্গপাঙ্গ যারা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে, তারা নাকি ভোট কেটে নিবে। ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন পাড়া মহল্লায়। চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। আমি ভবিষ্যতেও যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি,
যে অসমাপ্ত কাজ আছে সেগুলি সম্পূর্ণ করুন। বলার শিক্ষার ক্ষেত্রে আমাদের যে পিছিয়ে পড়া অবস্থান, এই অবস্থানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। সুস্থ নির্বাচন চাই আর সঠিকভাবে যে আমরা ভোটটা দিতে পারি। কোনো মারামারি এরকম কোনো ভিটাভিটি চাই না। আমাদের আশা রাস্তা উন্নয়ন হোক, আমাদের বাজার ঘাটার উন্নয়ন হোক, যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হোক। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দখল দূষণের পাশাপাশি খননের অভাবে নাব্য সংকটে নেত্রকোনার ১.৫ শতাধিক নদ নদী। এতে প্রতি বছর আগাম বন্যার হুমকিতে পড়ে হাওরের ৪১,০০০ হেক্টর জমির বোরো ফসল। খেতে সেচ সমস্যা সহ নানা সংকট রয়েছেই। এর মধ্যে একটি নদীতে খননের কাজ শুরু হয়েছে, তবে বাধা দিয়েছেন স্থানীয়রা। পূর্বধলার সোয়াই নদী, বিশ্বাস করা কঠিন একটা সময় এখানে চলতো পণ্যবাহী নৌযান, এখন চলে গেছে স্থানীয়দের দখলে, পরিণত হয়েছে খালে। হাজার মনি নৌকা আসতো, আমরা আমাদের পিতামাতা মুরব্বীদের কাছ থেকে জেনেছি এবং দেখেছি। ভূমিদস্যুরা তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং ঘরবাড়ি করে যে অবস্থা করছে, কাজ এখন বাধাগ্রস্ত। প্রতি কিছু বলতে গেলেই এই হাইকোর্ট দেখাচ্ছে, ওইখানে ধরছে ওইখানে ধরছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে নদীর ৪৬ কিলোমিটার অংশ খনন চলছে, তবে স্থানীয়দের বাধায় শ্যামগঞ্জ বাজার এলাকায় বন্ধ রয়েছে কাজ। আমাদের এনে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, মানে একটু বৃষ্টি হলেই বাজার প্লাবিত হয়ে যায়। কিছু স্বার্থান্বেষী মহল এটা বাধাগ্রস্ত করতে চাইতেছে, এটা যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে না পারে। যদি খনন না হয়, এই শ্যামগঞ্জ বাজার বন্যা এসে পানি বাজার প্লাবিত করবে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা খনন শেষে মিলবে সেচ সুবিধা, কাটবে আগাম বন্যা থেকে ফসল রক্ষার দুশ্চিন্তা, বাড়বে মাছের উৎপাদনও। সরকারি একটা কাজ বাস্তবায়ন করছে, আমাদের জায়গার প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে যারা অবৈধভাবে খাল এবং নদীকে দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ প্রদান করেছি। জেলা প্রশাসক জানালেন, কৃষিতে সেচ সুবিধা নিশ্চিতে আরও ২৫টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে, অপেক্ষায় আছেন বরাদ্দের। খুব শীঘ্রই এটি যদি অ্যাপ্রুভাল হয়ে আসে, আমরা সেকেন্ড ফেজে এই কাজটা শুরু করতে পারবো এবং সেখানে এই জেলারই ২৫টি ছোট খাল, বিল, নদী এগুলোর প্রস্তাব দেওয়া আছে। নেত্রকোনার ১০ উপজেলায় ছোট বড় মিলিয়ে ১.৫ শতাধিক নদ নদী রয়েছে। দখল দূষণের পাশাপাশি নাব্য সংকটে বেশিরভাগই এখন মৃতপ্রায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ফুটপাথের পর নোয়াখালীর বেগমগঞ্জে দখল হয়ে যাচ্ছে 4 লেন সড়ক। অভিযোগ, অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করছে একটি মহল। এ নিয়ে বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা। চলাচলকারীরা হাঁটছেন ঝুঁকি নিয়ে, সাথে সড়কের যানজট তো আছেই, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। ফুটপাতে দীর্ঘদিন ধরে থাকা এসব দোকান ধীরে ধীরে স্থায়ী অবকাঠামোর রূপ নিয়েছে। তার উপর আছে বাস ট্রাকের অবৈধ পার্কিং। এতে চলাচলে জায়গা কমেছে পথচারীদের। নোয়াখালীর চৌমুহনী, চৌরাস্তা আর বাংলা বাজারে এর ফলে বেড়েছে যানজট। মূল ফুটপাথ তো দখল হয়ে গেছে, এখন 4 লেনটাও দখল হওয়ার কথা। এখন আমরা কেমনে হাঁটি, কেমনে হাঁটবো? এখন গাড়ি করে চলে, আমরা তো হাঁটতে সমস্যা হচ্ছে। রাস্তার অর্ধেক পর্যন্ত এখানে 2 লেনের একটা রাস্তা, ওই পাশে 2 লেন আছে, ওই সাইডের 2 লেনও 1 লেন বন্ধ, এই সাইডেরও 1 লেনের বেশি বন্ধ। মাছ, তরকারি, ফল, সবজি এগুলো রাস্তার উপরে চলছে, অথচ বাজার খালি। এগুলোর জন্য আরো বাজার সম্প্রসারণ করুক। 4 লেন সড়কের 2 লেনই অবৈধ দখলদারদের কবলে। বাজারের স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে থাকা 1000-এর বেশি দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলে প্রভাবশালীরা। দখল সত্ত্বের জন্য 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় অগ্রিম। মাসিক ভাড়া 5 থেকে 10,000 টাকা। সন্ধ্যার পরে যেহেতু চাঁদা নেয়, ওরা চাঁদার কারণেই কিন্তু এদেরকে আসলে ওইভাবে উঠানো সম্ভব না। এখানে রিক্সা চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড় করায়, বাসের চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড় করার, ট্রাকের চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড়াইলে তো চাঁদা উঠবে। মাসে কোটি কোটি টাকা চাঁদা উঠে। এই চাঁদার ভাগ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ বাদ যায় না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না দখলদার আর কথিত চাঁদাবাজরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, শিগগিরই নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আমাদের কাছে যেহেতু কন্টিনিউয়াস এরকম তথ্য আসে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা যদি পুলিশ সুপার মহোদয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এবং সাপোর্ট পাই, তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা প্রশাসন বড় ধরনের এই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।
অবৈধ দখলদারদের কোনো তালিকা নেই উপজেলা প্রশাসনের কাছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমার সহকর্মী আকলাফুজ সাফা জানাচ্ছিলেন আমাকে সে খবর। এবার আমরা হবিগঞ্জ যেতে চাই। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রদীপ দাস সাগর। তিনি জানাবেন সেখানকার অবস্থা। সাগর, ঢাকায় তো মেঘলা আকাশ আর কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনার ওখানে কি অবস্থা? সেখানকার জনজীবন কেমন দেখছেন এবং বৃষ্টি হচ্ছে কিনা বা সম্ভাবনা আছে কিনা কোনো? আসলে হবিগঞ্জে গতকাল ভোর থেকে অর্থাৎ 4টা সাড়ে 4টার পর থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এটি এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, শহরের কিন্তু প্রতিটি সড়ক প্রায় এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগেও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আবারও বৃষ্টি হতে পারে। রাস্তাঘাট কিন্তু পুরোটাই ভিজে রয়েছে এবং এখন জনগণের এই সময় আসলে সাধারণ মানুষ যারা বাইরে থাকার কথা তারাও আসলে এখন খুব একটা বাইরে নেই। যাদের কিছু কিছু নির্মাণ সামগ্রী অনেকের বাইরে ছিল সেগুলো তারা দ্রুত আসলে উঠিয়ে নিচ্ছেন। তো সবকিছু মিলে গতকাল পর্যন্ত এই দিকে যে পরিমাণ তাপমাত্রা হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল, সেটি ভোর থেকে বৃষ্টির কারণে অনেকটাই আসলে এখন স্বস্তির মধ্যে রয়েছে মানুষ এবং তারা যদি প্রত্যাশা করছেন যে এই ধরনের বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো যে গরমের যে তীব্রতা যেটি ছিল সেটি হয়তো অনেকাংশেই কমে আসবে। তো এখন পর্যন্ত আসলে সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল হচ্ছে এবং সেটি আশা করা যাচ্ছে যে আরও কিছুক্ষণ হয়তো পরপরই সেটি হয়তো আজকে সারাদিন বৃষ্টি হতে পারে, কারণ আকাশ এখন পর্যন্ত যথেষ্ট মেঘলা রয়েছে, পরিবেশটা অনেকটাই শান্ত। সাগর, ধন্যবাদ আপনাকে।